জ্বর আসলে আমরা যেটা করি ন্যাচারালি আমরা স্পঞ্জিং করি, হালকা কুসুম গরম পানি দিয়ে বাচ্চার গা মুছে দিতে হবে। 4 দিন আগে থেকে র্যাশ আসার 4 দিন পর পর্যন্ত এরা সংক্রামক হয়ে থাকে। বাংলাদেশ প্রতিদিনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন হেলথ অ্যান্ড হ্যাপিনেস আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানজির রহমান। দর্শক, আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে হামের যে প্রকোপ সেটি কিন্তু আসলে বেড়ে গিয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে এই প্রকোপ নিয়ে নানা ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে যেই ঘরে ছোট শিশু রয়েছে সেই ঘরের মায়েদের আসলে এটি নিয়ে একটা কিন্তু আসলে দুশ্চিন্তা দেখা দিয়েছে। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো এবং কথা বলার জন্য আমাদের স্টুডিওতে যিনি উপস্থিত রয়েছেন তিনি আমাদের সবারই পরিচিত। তিনি হচ্ছেন ডাক্তার সাবরিনা আফরিন, নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ, আফরোজা বেগম ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার। আমরা চলে যাবো আমাদের আজকের অতিথির কাছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। যেমনটি বলছিলাম কিছুক্ষণ আগে যে আসলে হাম নিয়ে গত কয়েকদিন ধরে আমরা আসলে একটা উদ্বেগের বিষয় দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে। এটি নিয়ে আসলে যারা অভিভাবক রয়েছে, যারা সচেতন মহল রয়েছে, তারা অনেক কথা বলছে। আপনার কাছে প্রথমেই জানতে চাইবো যে হাম আসলে কি ধরনের রোগ এবং এটি আসলে কিভাবে ছড়ায়, আমাদেরকে বলবেন। আচ্ছা, হাম আসলে একটি ভাইরাস জনিত রোগ। এটি নর্মালি হাঁচি কাশি, যেটা হচ্ছে আমরা বলি রেসপিরেটরি ড্রপলেট, হাঁচি কাশি বাতাসে যে সূক্ষ্ম সূক্ষ্ম কণাগুলো রয়ে যাচ্ছে তার মাধ্যমে ছড়ায়। আচ্ছা, যেমনটি বলছিলেন, এবারে যদি একটু জানতে চাই যে হাম হলে আসলে ইমিউনিটি যে ক্ষমতা বা রোগ প্রতিরোধ যে ক্ষমতা সেটি কি আসলে তৈরি হয় হামের বিরুদ্ধে, নাকি আবারও পরবর্তীতে দেখা দিতে পারে? একবার হাম হলে কিংবা হচ্ছে আমরা যদি মানে ফুল ডোজ আমাদের বাংলাদেশের গভর্নমেন্টের ইপিআই শিডিউল অনুযায়ী যে দুটো শিডিউল দেওয়া আছে 9 মাস এবং 15 মাসে, সেই দুটো টিকা নিয়ে থাকি, তাহলে পরবর্তীতে হাম হওয়ার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, হাম যে লক্ষণ রয়েছে, বেশ কিছু লক্ষণ রয়েছে। আমরা কিন্তু অনেক সময় হয় কি যে সাধারণ অবস্থায় ঠান্ডা জ্বর বা গলা ব্যথা হিসেবে আসলে এটিকে অনেকেই উপেক্ষা করে বা স্কিপ করে যায় লক্ষণগুলোকে। কোন লক্ষণগুলো দেখা দিলে বোঝা যাবে যে আসলে এটি হাম হতে পারে, তাৎক্ষণিক একজন চিকিৎসকের কাছে যাওয়া উচিত? হামের প্রধান লক্ষণের মধ্যে আছে হচ্ছে জ্বর। আমাদের হচ্ছে সবার প্রথম শুরু হবে জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হয়ে যাওয়া এবং নাক দিয়ে পানি পড়া থাকতে পারে সাথে। এগুলো প্রাথমিক লক্ষণ। আর হামের যে র্যাশটা আমরা বলি ডাক্তারি ভাষায় হচ্ছে ম্যাকুলোপ্যাপুলার র্যাশ, যেটা লাল লাল ছোট ছোট দানা দানা আকারে আসে, সেটা আসে ইউজুয়ালি জ্বরের 4র্থ দিনের মাথায় এটা আসে। তো প্রথমে যখন জ্বর হবে এবং কাফ, চোখ লাল হয়ে যাওয়া, রানি নোজ এগুলো থাকবে, তখনই আসলে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত, কারণ র্যাশটা তো আরো পরে আসবে। আসলে হাম বা এই যে হামের যে ভাইরাস, সেটি কাদের জন্য বেশি ঝুঁকি, ছোট শিশু নাকি বড়? আর আমরা যেমনটি জানি যে শিশুরাই বেশি আক্রান্ত হয় হামে, এটির পেছনে আসলে কারণ যদি একটু ব্যাখ্যা করতেন। আচ্ছা, অবশ্যই 5 বছরের নিচের বাচ্চা এবং বিশেষত 1 বছরের নিচের বাচ্চারা এ ব্যাপারে বেশি ঝুঁকিতে রয়েছে। তার কারণ তারা ইমিউনোলজিক্যালি ইম্যাচিওর, মানে আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে ন্যাচারালি, সেটা এই বাচ্চাদের পরিপূর্ণভাবে ডেভেলপ হয় না। আচ্ছা, তাই তারা এখানে ঝুঁকির মধ্যে রয়েছে। আপনার কাছে এবারে জানতে চাইবো যে বয়স্ক এবং প্রাপ্তবয়স্কদের যে হামের যে প্রভাব সেটি আসলে শিশু থেকে কিভাবে ভিন্ন হয় বা ভিন্ন হতে পারে কিনা সে বিষয়ে একটু বলবেন। হাম হতে পারে, তবে যদি তারা কোনো ক্রনিক ডিজিজে ভুগেন কিংবা হচ্ছে গিয়ে ম্যালনারিশ, ইউজুয়ালি যারা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, খাবার দাবার ব্যালেন্স ডায়েট খেতে পারে না, কিংবা এমন কোনো অসুখে ভুগছেন দীর্ঘদিন, কিংবা এমন কোনো ওষুধ নিচ্ছেন যেগুলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেয়, তাদের ক্ষেত্রে হতে পারে। তবে সেটা ইউজুয়ালি বাচ্চাদের মতোই হয়, যেমন তাদেরও জ্বর, চোখ লাল হয়ে যাওয়া, নাক দিয়ে পানি পড়া এবং কাশি এগুলো থাকে এবং র্যাশ থাকে। তো বয়স্কদের যে হাম সেটি কি আসলে বিপজ্জনক হতে পারে কিনা বা মৃত্যু ঝুঁকি থাকতে পারে কিনা, থাকলেও কোন পর্যায়ে হয়? যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং বললাম যে হচ্ছে গিয়ে বৃদ্ধ বা কোনো দীর্ঘমেয়াদী কোনো অসুখে ভুগছেন, তাদের ক্ষেত্রে এটা
শিশুদের মতোই মারাত্মক হতে পারে, তাদেরও নিউমোনিয়া, তারপরে হচ্ছে এনকেফালাইটিস, এই ধরনের সিরিয়াস কমপ্লিকেশনগুলো হতে পারে। এক্ষেত্রে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে ঝুঁকিটা একটু বেশি, কারণ এটা তখন বেশি সিভিয়ার আকার ধারণ করে, মানে মারাত্মক হয় গর্ভবতী মায়েদের ক্ষেত্রে। আর সেক্ষেত্রে মিসক্যারেজ এবং হচ্ছে গিয়ে মৃত বাচ্চা জন্মদান এবং হচ্ছে সময়ের আগে বাচ্চা জন্ম হয়ে যাওয়া, এই ধরনের কমপ্লিকেশনসগুলো হতে পারে। জানতে চাইবো আপনার কাছে যে হাম হচ্ছে এখন আমরা আসলে দেখতে পাচ্ছি, বিভিন্ন মাধ্যমে দেখতে পাচ্ছি এবং বিভিন্ন পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি, এটির যে সংক্রমণ, এই হামের সংক্রমণ সাধারণত কতদিন পর্যন্ত সংক্রামক হয়ে থাকে শরীরে? আচ্ছা, হামের সংক্রমণটা একটু ইন্টারেস্টিং। এটা হচ্ছে আমাদের শরীরে র্যাশ আসার 4 দিন আগে থেকে র্যাশ আসার 4 দিন পর পর্যন্ত এটা সংক্রামক হয়ে থাকে। কাজে আমরা যখন আসলে র্যাশ আসার আগে আমরা তো সতর্কতামূলক ব্যবস্থা আগেই নিতে পারছি না, কারণ আমরা তখন তাকে হাম বলে চিহ্নিত করতে পারবো না। ওকে, আপনার কাছে এবারে যদি একটু জানতে চাই যে এই হামের যে জটিলতাগুলো রয়েছে সে সম্পর্কে, যে হামের সাধারণত কি কি জটিলতা থাকতে পারে এবং জটিলতা হয়। আচ্ছা, হামের জটিলতার মধ্যে আমরা মোস্ট কমনলি পাচ্ছি নিউমোনিয়া এবং হচ্ছে ডায়রিয়া। এছাড়াও আরো কমপ্লিকেশন আছে যেগুলো, সেগুলোর মধ্যে এক হচ্ছে এনকেফালাইটিস। এনকেফালাইটিস বলতে আমরা বুঝি যে ব্রেনের খিঁচুনি হতে পারে, তারপর রোগী অজ্ঞান হয়ে যাওয়া, এই ধরনের কিছু সিমটম নিয়ে আসে। প্লাস আমাদের কানের ইনফেকশন, ইভেন হচ্ছে গিয়ে আমাদের গিটে ব্যথা যেটা, সেটাও হতে পারে। টিকাদান সম্পর্কে, হামের যে টিকা, এটি কখন দিতে হয় এবং কি ধরনের টিকা দিতে হয়, আর আসলে টিকা না দিলে হাম হবেই বা টিকা না দিলে হাম হবে না, এরকম কোনো বিষয় যদি থাকে সেই বিষয়টি একটু আমাদেরকে বলবেন, এবং হামের সঙ্গে যে টিকার সম্পর্ক সেটিও আমাদেরকে বলবেন। আচ্ছা, এটা একটা খুব সুন্দর এবং হচ্ছে যুগোপযোগী প্রশ্ন, কারণ হঠাৎ করে হামের এই আউটব্রেকটা হওয়ার কারণ কি? আমাদের তো গভর্নমেন্ট থেকে টিকা দেওয়া হচ্ছিল, আমরা টিকা পাচ্ছিলাম, সবাই হচ্ছে গিয়ে ইভেন আমরা ছোটবেলা থেকেও সবসময় এই ক্যাম্পেইন বা এই অ্যাডটা আমরা শুনে আসছি, কিনা যে বিটিভিতে প্রচার হতো, বাচ্চা বাঁচান টিকা দিন, এরকম একটা ব্যাপার ছিল। এটা হঠাৎ করে আসলে কোভিড-19 আসার পর থেকে মনে হয় ওই সময়ে সবাই আইসোলেটেড থেকেছে, ঘরে বন্দি থেকেছে, বাইরে টিকা দেওয়ার জন্য হয়তো যেতে পারেনি, ওই সময় একটা গ্যাপ হয়ে গিয়েছে। বাট এইখানে মিসকনসেপশনের কোনোই সুযোগ নাই যে হচ্ছে আমরা টিকা দিব না বা টিকা দিলে হাম হতে পারে, এটার কোনো সুযোগ নেই। আমাদের শিডিউলে যেটা আছে যে 9 মাস বয়সে এবং 15 মাস বয়সে গভর্নমেন্টের যে টিকাদান কর্মসূচি চলে, ইপিআই শিডিউল, সেই অনুযায়ী আমাকে টিকাটা অবশ্যই দিতে হবে। আমাদের সরকারের পক্ষ থেকে আগামীকাল থেকে স্পেশাল মিজলসের ভ্যাকসিনের যে ক্যাম্পেইন, সেটা চালু হতে যাচ্ছে, অর্থাৎ 5 এপ্রিল থেকে। জি, 5 এপ্রিল থেকে চালু হচ্ছে, এবং এই ক্যাম্পেইনে যারা ইররেসপেক্টিভ অফ টিকা দিয়েছে দেয়নি, 6 মাস থেকে 10 বছরের মধ্যে বাচ্চারা সবাইকে টিকা নিতে হবে। ওকে, তারা টিকা এর আগে দিয়েছে, ভুলে গিয়েছে, কয়টা ডোজ নিয়েছে মনে করতে পারছে না, কোনো ব্যাপার না, সবাইকে টিকা দিতে হবে। আচ্ছা, যেমনটি বলছিলেন যে যদিও আমার কাছে এই প্রশ্নটি আসলে আমি আগে থেকে রেখেছিলাম যে কেউ যদি টিকা দিতে ভুলে যায় বা টিকা দেয়নি সামহাও, আসলে সেক্ষেত্রে আসলে ঝুঁকি থেকে যাবে কিনা, কোন বয়স পর্যন্ত ঝুঁকি থাকবে এবং কত বয়স পর্যন্ত সেই হামের টিকা নিতে পারবে? আচ্ছা, আমাদের এই ক্যাম্পেইন হিসেবে তো আমরা 6 মাস থেকে 10 বছর পর্যন্ত অবশ্যই টিকা যে কেউই নিতে পারবে। ভুলে গিয়েছে তাহলেও নিতে পারবে, আমাদের মিস ডোজ হয়েছে তাহলেও নিতে পারবো, এবং একটা ডোজের পরে আরেকটা দিয়েছি কিনা সেটাও মনে করতে পারছি না, কিংবা কোনো ডোজই মনে করতে পারছি না, তাহলে আমরা এই ডোজ, এখনকার ক্যাম্পেইনে যে ডোজটা দেওয়া হবে সেটা নিয়ে নিব। ইনিশিয়াল যদি কোনো লক্ষণ দেখা দেয় বা একদম প্রাথমিক কোনো উপসর্গ দেখা দিল হামের, সেক্ষেত্রে ইনিশিয়ালি কি করণীয় অভিভাবকের? ইনিশিয়ালি তো আমাদের সিমটমগুলোর মধ্যে জ্বর আসবে। জ্বর আসলে আমরা যেটা করি, ন্যাচারালি আমরা স্পঞ্জিং করি, হালকা কুসুম গরম পানি দিয়ে বাচ্চার গা মুছে দিতে হবে। জ্বর আসলে আমরা জানি যে প্যারাসিটামল খাওয়াতে হয়, সেটা আমরা অবশ্যই থার্মোমিটার দিয়ে জ্বর মেপে যদি 100-র মতো, 100 বা 100-র উপরে পাই, তাহলে আমরা প্যারাসিটামল খাইয়ে দিতে পারি।
এটা আমরা প্রাথমিকভাবে ঘরে করে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হব, কারণ তার সাথে অ্যাসোসিয়েটেড যে কমপ্লেনগুলো থাকবে, যেমন কাশি থাকতে পারে, তো আমার চেস্টে এই কাশিটা নর্মাল একটা কাশি নাকি হচ্ছে নিউমোনিয়ার দিকে টার্ন নিচ্ছে, আমাদের সেটা দেখতে হবে। তো সেজন্য অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। ইনিশিয়ালি জ্বর আসার যে আমাদের প্রাথমিক বা ঘরোয়া আমরা পদ্ধতিগুলো করি সেটা করলেই হবে। এই পুনরায় অনেকের হাম হচ্ছে বা হাম হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, আসলে এটি যদি হয় বা সম্ভাবনা যদি থেকেও থাকে, তাহলে সেটা আসলে কতটুকু সম্ভাবনা রয়েছে? খুবই কম। হাম একবার হয়ে গেলে আবার হওয়ার সম্ভাবনা খুবই কম। ওকে, আমরা আমাদের আজকের আয়োজনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। একটি প্রশ্ন দিয়ে আসলে শেষ করতে চাই। আমরা আমাদের যারা দর্শক রয়েছে এবং যারা সবসময় আসলে স্বাস্থ্য নিয়ে বেশি কনসার্ন, তাদের উদ্দেশ্যে আপনার হাম নিয়ে যদি কোনো মেসেজ বা বার্তা থাকে, যদি সেটা বলতেন। আচ্ছা, এখনকার আউটব্রেকের প্রেক্ষিতে আমার বার্তা হচ্ছে, আপনারা সবাই হামের টিকা নেবেন। শুধু হাম না, আমাদের গভর্নমেন্টের ইপিআই শিডিউলের যতগুলো টিকা আছে, শিডিউল অনুযায়ী অবশ্যই টিকা দিতে হবে। টিকা না দেওয়ার কোনো সুযোগ নেই। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। দর্শক, যেমনটি বলছিলাম যে আমরা আমাদের আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমরা হাম নিয়ে অনেক কথা বলছিলাম, এবং গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে হামের যে প্রকোপ সেটি সম্পর্কে আমরা জানাচ্ছিলাম, এবং মানুষের মধ্যে হাম নিয়ে কিন্তু উদ্বেগ দেখা দিয়েছে। এটি নিয়ে এতক্ষণ আমাদের সঙ্গে কথা বলছিলেন, এবং এই হামে কখন ঝুঁকি তৈরি হয় এবং কি কি করণীয় সেই বিষয়গুলো নিয়ে কথা বলছিলেন তিনি আমাদের সবারই খুব পরিচিত। তিনি হচ্ছেন ডাক্তার সাবরিনা আফরিন, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ, আফরোজা বেগম ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার। দর্শক, বিদায় নেবার আগে একটি কথা বলে যেতে চাই, আপনারা যেখানেই থাকুন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর চেষ্টা করবেন বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।